Hi everyone, welcome to Unacademy. তোমাদের প্রত্যেককে Unacademy WBPSC তে ওয়েলকাম জানাই। আমার নাম অঙ্কিতা পোদ্দার। মানডে টু স্যাটারডে নিউজ অ্যানালিসিস আমি তোমাদের সাথে করে থাকি। কারেন্ট অ্যাফেয়ার্স এর 8 AM আমাদের ক্লাস হয় এবং এভরিডে এই যে অ্যানালিসিসটি হয় সেই ক্লাসটি তোমাদের রোজ প্রত্যেক দিনের ইম্পর্টেন্ট সেকশনগুলো আমরা দা হিন্দু এখানে আরো যত লিডিং নিউজ পেপার্স আছে সেখান থেকে আমরা কভার করে নিই। ইচ অ্যান্ড এভরিডে এর ইম্পর্টেন্ট ক্রাক্স গুলো এভাবে তোমাদের সাথে স্লাইড অফ দি ডে রেসপেক্টে শেয়ার করা হয়, তার রিভিশন তোমাদেরকে করানো হয় এবং এই পিডিএফটি ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখান থেকে তোমরা যুক্ত হয়ে পেয়ে যেতে পারো। ইচ অ্যান্ড এভরিডে এই যে প্রিপারেশন তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটি কিন্তু তোমাদেরকে স্পেশাল ক্লাসের মাধ্যমে ফ্রি অফ কস্ট সোম মঙ্গল বুধ রাত্রিবেলা 10:30টার সময় আমি তোমাদের হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমির স্পেশাল সেশনস নিয়ে থাকি, যেগুলো তোমরা ফ্রিলি জয়েন থাকতে পারো। এই আমাদের আনএকাডেমি WBPSC যে প্লাস রয়েছে সেখানে তোমাদের সাথে প্রত্যেকটি দিন আলাদা আলাদা ক্লাসেস চলছে। ইচ অ্যান্ড এভরি এডুকেটর তোমাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং এখানে 50 জনের বেশি এডুকেটর তোমাদেরকে একসাথে প্রিপেয়ার করাচ্ছেন। যদি মনে হয় সাবস্ক্রিপশনটা জরুরি, নিজেদের প্রিপারেশনকে অনেক সহজভাবে করতে চাইছো এবং নিজেদের আপডেশন করতে চাইছো, নিজেরা কতটা পরিমাণে ডেভেলপড সেটা দেখতে চাইছো, তাহলে আমাদের আনএকাডেমি প্লাসে তোমরা জয়েন হয়ে যাও দেরি না করে। বিকজ একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে প্রত্যেকটি ফিচার, প্রত্যেকটি এডুকেটরের ক্লাস, যেখানে WBPSC ক্যাটাগরির প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে এবং তারপরে রয়েছে আরো অনেক অনেক বেনিফিটস যার মাধ্যমে তোমরা ইচ অ্যান্ড এভরিডে লার্নিং এক্সপিরিয়েন্সকে অনেক অনেক বেটার করতে পারবে, যেখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট, কুইজ, বিভিন্ন অ্যানালিসিস, নতুন নতুন ভাবে তোমাদের সাথে এভাবে মাইন্ড ম্যাপের মাধ্যমে আলোচনা, একদম কমপ্লিট একটা স্টোরি বলা যেতে পারে তোমাদের কাছে পৌঁছে যাবে একটি সিঙ্গেল সাবস্ক্রিপশনের মাধ্যমে। 1 মাসের সাবস্ক্রিপশনের কস্ট এখানে 6 মাস, 3 মাস, 12 মাস, 24 মাস রয়েছে। সবচেয়ে পপুলার আমাদের 12 মাস, যেটি মনে হয় সাবস্ক্রিপশন নিয়ে নাও। অঙ্কিতা 09 কোডটি ইউজ করতে পারো এবং এটিএম ডেবিট কার্ড ব্যবহার করেও তোমরা তোমাদের সাবস্ক্রিপশন নিতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, আনএকাডেমির সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। Hi everyone, ওয়েলকাম টু আনএকাডেমি WBPSC। আজ আমরা আলোচনা করব 17 এবং 18 ডিসেম্বরের 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। 17-18 ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস ইত্যাদি 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 নিউজ পেপার্স থেকে আমি যে তোমাদের রোজ ডিসকাস করতে থাকি, সেখানে ইচ অ্যান্ড এভরিডে তোমরা রেগুলারিটি মেনটেন করো। বিকজ WBCS এর এই প্রিপারেশনে তোমাদের কিন্তু এক্ষেত্রে এই কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটা জরুরি হয়ে যাবে নিজেদের সিলেকশনকে একদম সাকসেসভাবে প্রমোট করতে। আজকে আমাদের আগে স্লাইড অফ দি ডেটি আমরা দেখে নেব। লাস্ট ডের যা আলোচনা থাকে তা আমরা রিভাইজ করে নিই আগে, দেন আমাদের প্রেজেন্ট ডের আলোচনা শুরু করি। সো এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, ড্যাশ উইন্স সোশ্যাল এন্টারপ্রিনিয়র অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ইন্ডিয়া 2020। তো কে এখানে জিতেছে সোশ্যাল এন্টারপ্রিনিয়র অফ দি ইয়ার অ্যাওয়ার্ড? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার ওপেন করেছে কোথায়? সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 ওয়াজ হেল্ড ইন ওয়্যার? ডিসেম্বর 16 আমাদের কি দিন? 12তম গৃহ সামিট, তার যে থিম সেই থিমটি কি এবং NCRB কবে সেট আপ করা হয়েছে? সো এই যে 6টা পয়েন্ট রেগুলারিটি মেনটেন করলে তোমরা উত্তর করতে পারবে। হয়তো অনেকে ভাবছো যে অপশন থাকলে উত্তর করতে পারতাম, অসুবিধার কিছু নেই। আমাদের অপশন ছাড়া আমরা একটু পড়ার চেষ্টা করছি যাতে আমাদের পড়াটা একদম দারুণ রকম হয়। অপশন আসলে তো এমনিই পেরে যাব। সো উত্তরগুলো যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে আশরাফ প্যাটেল উইন্স সোশ্যাল এন্টারপ্রিনিয়র অফ দি ইয়ার অ্যাওয়ার্ড ইন্ডিয়া 2020। রিজার্ভ ব্যাঙ্ক
তারা অটোমেটেড ব্যাংক নোট প্রসেসিং সেন্টার ওপেন করেছে জয়পুর রাজস্থানে। সেকেন্ড বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্ট 2020 এখানে ওয়াজ হেল্ড ইন ঢাকা বাংলাদেশ। ডিসেম্বর 16 বিজয় দিবস। 12তম গৃহ সামিট থিম রিজুভিনেটিং রেজিলেন্ট হ্যাবিটেটস। এবং এনসিআরবি এখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এটি সেট আপ করা হয়েছে 1986। সো এই যে 6টা এখানে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই 6টা পয়েন্টের মাধ্যমে এখানে কিন্তু আমরা বুঝতে পারছি লাস্ট ডের পড়াটা কতটা পরিমাণে হচ্ছে কি হচ্ছে না। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। তো এখানে লেখা রয়েছে ডেলিটিজ টু গেট রিলিফ ফ্রম কোল্ড বাই এন্ড অফ উইক আইএমডি এরকম জানাচ্ছে। সো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটি ফাউন্ড হয়েছিল 1875। তো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট নয়, এটা অনেকে ভুল করো। আমি যখন আইএমডিকে নিউজ থাকে তখন আমি এটা তোমাদেরকে কনভে করি। সো ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটি ফর্ম হয়েছে 1875 এবং এটি একটি ন্যাশনাল মেট্রোলজিক্যাল সার্ভিস আমাদের কান্ট্রির, যারা কিনা গভর্নমেন্ট এজেন্সি বলা যেতে পারে, যারা মেট্রোলজি, সেইসমোলজি এবং অ্যাসোসিয়েটেড সাবজেক্টস ম্যাটারগুলোকে নিয়ে কাজ করে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে তারা রেসপন্সিবল কি ডিপার্টমেন্ট আর আন্ডার দি সুপারভিশন অফ দি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট। সো আইএমডির এই যে হেডকোয়ার্টার সেটি কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি। এবার এই কোল্ড ওয়েভের যে কন্ডিশনসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো ডিফারেন্ট আলাদা এই যে মুভ মিনিমাম এই যে টেম্পারেচার, এখানে মিনিমাম বেশ কিছু টেম্পারেচার এখানে সেট করা রয়েছে এবং ম্যাক্সিমাম এখানে টেম্পারেচার সেট করা রয়েছে। সো মিনিমাম এখানে আমরা যদি দেখি 5.8 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম এখানে 18.6 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি। সো এখানে বলা হচ্ছে মানে আইএমডির এখানে দেখো দিল্লির ওয়েদার কেমন সেটা আমার জেনে এখানে কোনো কাজ নেই, তো আমি একটা জাস্ট আইডিয়া দিলাম কে এই ডিসিশনটা নেয়। বেসিক পয়েন্ট ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এই ডিসিশনটা নেয়। নেক্সট এখানকার যেই পয়েন্টটা এখানে লেখার কথা বলা হচ্ছে ইমপ্রুভমেন্ট ইন দিল্লির এয়ার কোয়ালিটি লাইকলি টুডে সাফার। তো সাফারকে সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড তারা বিভিন্ন সময় ডিফারেন্ট ডেটা পাস করে দিল্লির এয়ার কোয়ালিটিকে নিয়ে এবং দিল্লির এয়ার কোয়ালিটি একদম খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে আছে, পোর ক্যাটাগরিতে আছে। এবার সেই ডেটাটা আমরা পাই সাফারের থেকে দেখতে। তো সাফার মানে কি? সাফার মানে সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ, ভেরি ইম্পর্টেন্ট ডেটা। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ। সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এরা কি করে? এটি একটি কান্ট্রি ওয়াইজ ইনিশিয়েটিভ যারা লোকেশন স্পেসিফিক ইনফরমেশন প্রোভাইড করে এয়ার কোয়ালিটি রিয়েল টাইম বেসিসে এবং মেনলি এরা কোথায় কোথায় কাজ করে? দিল্লি, পুনে, মুম্বাই, আহমেদাবাদে মেট্রো যে সিটিগুলি রয়েছে সেখানে। এবং পাবলিক যেখানে লার্জ অ্যামাউন্ট অফ স্ফিয়ারে থাকে তাদের ভিতরে এখানে অ্যাওয়ারনেস পৌঁছানো দরকার এই যে এয়ার পলিউশনের হার্মফুল এফেক্টগুলো সম্পর্কে, ব্যাড এয়ার কোয়ালিটি সম্পর্কে এবং এনভায়রনমেন্টাল ইল এফেক্টসগুলোকে। এখানে কি এটা খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্টাল যে এই ইল এফেক্টসগুলো রয়েছে সেই ইল এফেক্টসগুলোর থেকে আমরা প্রপার ম্যানারে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে গ্রোথ আনতে পারি। সাফার নট অনলি মনিটরস এয়ার কোয়ালিটি বাট অলসো ফোরকাস্ট দি কোয়ালিটি অফ এয়ার। তো সাফার সে এয়ার কোয়ালিটিকে যে অনলি মনিটর করে তা নয়, কোয়ালিটি অফ এয়ারকে এখানে আমরা ফরকাস্ট করতেও দেখা যায় এই সাফারের দ্বারা। সো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিল্লি 262 ওয়েডনেসডেতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 230 টিউসডেতে অ্যাজ পার দি সিপিসিবিস 4 PM বুলেটিন। সো এখানে দেখো সাফারের তোমাদের এখানে ফুল ফর্মটা দরকার এবং এয়ার কোয়ালিটি নিয়ে যখনই কোনো রকম কোনো লেখা আসবে তখন এই জায়গাটা কিন্তু রিপ্রেজেন্ট করাটা দরকার, যেটা তোমাদের কাজে আসবে। এবং এই সাফারের ফুল ফর্মটা সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ এটা জানাটা দরকার। নেক্সট এখানে যদি দেখি ইন্ডিয়াজ গো ডাউন টু র্যাঙ্ক ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020। সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020-তে আগের বছর 2019-এ ইন্ডিয়ার যে র্যাঙ্ক ছিল সেই র্যাঙ্ক আমরা যদি দেখি সেটা ছিল 129
এই বছর ইন্ডিয়ার র্যাঙ্ক হয়েছে 131। তো আমরা এখানে দুটো স্টেপ বা দুটো পয়েন্ট পিছিয়ে গেছি। সো এখানে মাইলস টু গো বলা হচ্ছে, বিকজ এখানে রাশিয়ার এইচডিআই র্যাঙ্ক তোমার 2019-এ 52 ছিল, এই বছর তারাও -3-তে আছে। শ্রীলঙ্কা, ব্রাজিল, চায়না, সাউথ আফ্রিকা, এদের এই যে যার যার র্যাঙ্ক ছিল। তো প্যান্ডেমিকের ক্ষেত্রে আমরা যদি দেখি তো সেই পার্সপেক্টিভ থেকে এখানে অবশ্যই একটা ট্রান্সফরমেশন আমরা পাচ্ছি। এবার দেখো পয়েন্টটা হচ্ছে গিয়ে, সরি এখানে একটা রিপ্রেজেন্টেশনের কথা বলতে পারি। এখানকার এক মিনিট দাঁড়াও, এখানকার রিপ্রেজেন্টেশনটা এটা এই কারণে, সেটি হচ্ছে গিয়ে এই জায়গাটা ডিলিট করলাম, কারণ আমার এই বছর 2020-তে যে রিপোর্টটা বেরোলো সেটা 2019-এর রিপোর্ট। ওকে, মানে 2020-তে আমার 2019-এ হিউম্যানের লাইফটা কেমন ছিল তার রিপোর্ট বেরিয়েছে। তাহলে 2019-এর রিপোর্ট অনুযায়ী আমাদের র্যাঙ্ক হচ্ছে গিয়ে 131, এবং যেটা 2019-এ বেরিয়েছিল সেটা ছিল 2018-র রিপোর্ট। তো সেই যে রিপোর্টটা সেটাতে র্যাঙ্ক ছিল 129। প্লিজ এই কারেকশনটা ভ্যালুর রেসপেক্ট একটু করে নিও, ঠিক আছে। এবার এই এইচডিআই হিউম্যান ডেভেলপমেন্ট এই যে ইন্ডেক্স, তো এটি কার দ্বারা পাবলিশ করা হয়? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা এটি পাবলিশ করা হয়। এটা কান্ট্রির ওভারঅল অ্যাচিভমেন্টস সোশ্যাল ইকোনমিক ডাইমেনশনে দেখার চেষ্টা করে, এবং সোশ্যাল ইকোনমিক ডাইমেনশনের উপর বেস করে হেলদি পিপল কতটা থাকতে পারে, এডুকেশনের অ্যাটাচমেন্টটা কতটা বাড়তে পারে, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কিভাবে গ্রো করতে পারে, সেটাকে নিয়ে এখানে কথা বলার চেষ্টা করা হয়। সো প্রথমত আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই 131-এর ভ্যালু, অ্যাজ ওয়েল অ্যাজ 129, বিকজ আগের বছর কি ছিল সেটিও আমাদের পরীক্ষাতে জানতে চাওয়া হয়। নেক্সট এখানে 5 HC জাজেস নেমড ফর প্রমোশন, 9 ফর ট্রান্সফার। সো একটু দেখে রাখাটা ভালো। সুপ্রিম কোর্টের কলেজিয়াম, যেটি চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার শরদ ববদেদি দ্বারা পরিচালিত। তো এখানে 5টা জাজকে চিফ জাস্টিসেস অফ হাইকোর্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করার কথা এখানে এসেছে, এবং 9টি জাজকে ট্রান্সফার করার কথা এসেছে। সো গভর্নমেন্ট যদি রেকমেন্ডেশনে একদম রাজি হয়ে যায়, তাহলে জাজেস অফ ওড়িশা, তেলেঙ্গানা, মাদ্রাস, জম্মু অ্যান্ড কাশ্মীর, গুয়াহাটি হাইকোর্ট উইল বি নিউলি অ্যাপয়েন্টেড চিফ জাস্টিস। সেই সমস্ত জায়গাতে নতুন নতুন চিফ জাস্টিস আসতে চলেছে। সো এই ছিল এখানকার একটা আইডিয়া। নেক্সট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, যে কনসেপ্টটি হয়তো তোমাদেরকে ভাবাতে পারে, এবং তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে এই কনসেপ্টটিকে নিয়ে, কি এটা কি উচিত না অনুচিত। সো সেই জায়গা থেকে তোমরা তোমাদের রিপোর্টটা এখানে বলো। সো পাক অ্যাপ্রুভস কেমিক্যাল ক্যাস্ট্রেশন অফ সেক্স অফেন্ডার্স। তো কেমিক্যাল ক্যাস্ট্রেশন কি, তারপরে আমরা এই নিউজটা শুনবো। সো সেক্স অফেন্ডারদের জন্য এই নিউজটা আমরা দেখতে পাচ্ছি। বেসিকলি সেক্স অফেন্ডার বা যারা রেপিস্ট হয়ে থাকে তাদের যে অ্যাক্টিভিটি, এই জঘন্য অ্যাক্টিভিটি, সেটার পারপাসটার পিছনে মানে কনসেপচুয়াল জায়গাটা কি, যে তাদের সেক্সুয়াল যে ডিজায়ার সেটা বেড়ে যায়, যার ফলস্বরূপ তারা কাউকে অত্যাচার বা জোর করেও তাদের সেই ডিমান্ডটাকে ফুলফিল করতে পিছপা হয় না। এবার তার মধ্যে তো অবভিয়াসলি এটা একটা ম্যাডনেস, এটা একটা সিকনেস। তো এই ম্যাডনেস এবং সিকনেসটা যদি আমরা কমাতে পারি, তাহলে হতে পারে সেই ব্যক্তি আগামী দিনে আর এই রকম কাজ করার কথা ভাববেও না কোনোদিনও। কিন্তু এখানে আরেকটা ব্যাপার তৈরি হতে পারে, যে সেই ব্যক্তির এখানে তাকে কি শুধুই এই ক্যাস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমেই ছেড়ে দেওয়া উচিত, এই হচ্ছে ব্যাপার। তো আরও একটু কথাটা বলি, কারণ এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশনের রাইটিংয়ে বা নিজেদের জানার জন্য দরকারি। এবং যখন একটা ওয়ার্ল্ডে আমাদের এই নিয়ে কথা হচ্ছে, সেটা হতেও পারে ইন্ডিয়াতেও আসতে পারে, কারণ পাকিস্তানে এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, ইউএসএ ইউকেতে বেশ কয়েকদিন ধরে এইটি নিয়ে চর্চা রয়েছে, কেনিয়াতে, কোরিয়াতে এগুলি আগেই অলরেডি ডিসকাসড এই টপিকটা। সো আমরা এখানে ব্যাপারটি নিয়ে কথা বলবো। বিশেষ করে 13 বছরের কম বয়সের কোনো বাচ্চাকে যদি রেপ করা হয়, সেই অফেন্ডার, সেই সেক্সুয়াল অফেন্ডারকে এখানে কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে এখানে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে। তো কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসটা কি? বেসিক এখানে একটা ইনজেকশন প্রোভাইড করা হবে, যেটা কিনা ব্রেনে কাজ করবে, এবং
তার টেস্টোস্টেরনের যে ক্ষরণ সেই ক্ষরণটা কমিয়ে দেবে এবং যার ফলস্বরূপ তার যে সেক্সের যে ড্রাইভ সেই ড্রাইভটা সাপ্রেসড হয়ে যাবে। এবার এই সেক্সুয়াল যে টেন্ডেন্সিটা ড্রাইভটা সেটার যে সাপ্রেশনটা এখানে কথা বলা হচ্ছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে এই কেমিক্যাল ক্যাস্ট্রেশন এটা পানিশমেন্ট আমরা হিসেবে দেখতে পাচ্ছি এবং ডিফারেন্ট পার্টস অফ দি ওয়ার্ল্ড সেখানে লাস্ট 70 বছরের যদি আমরা হিস্ট্রি দেখি সেখানে এই কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসটাকে অনেকটা পরিমাণে জায়গা দেওয়া হয়েছে। তো কেমিক্যাল ক্যাস্ট্রেশনে দুটো রিয়াকশন আসতে পারে। এখানে দেখো আমি তোমাদের এটি কোনো একদিন 10:30টার ক্লাসে আরও ডিটেলে ডিসকাশন করব যেটি থাকা উচিত কি উচিত না, কারণ এখানে আলোচনা করলে অনেকটা টাইম চলে যাবে। সো এই নিয়ে রিসার্চ চলছে, বাট এখানে বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা দুটো জিনিসকে এখানে প্রমোশনটাকে বোঝার চেষ্টা করেছেন। এক, আজকে কারোর সেক্সুয়াল ডিজায়ার তৈরি হলে সে ছেলেই হোক কিংবা মেয়ে, তাদের দুটো রেসপেক্টে এই ডিমান্ডটা তৈরি হয়। এক হচ্ছে গিয়ে তার ব্রেনের জন্য, মানে এখানে আমরা বলতে পারি তার সাইকোলজিক্যাল ভিউ, ঠিক আছে, এবং আরেকটা ভিউ যেটি আমরা বলতে পারি যেটা বডিতে কেমিক্যাল রিয়াকশন লাইক এই হরমোনসের জন্য। তো আমি না হয় এই কেমিক্যাল ক্যাস্ট্রেশন করে এই কেমিক্যাল বিহেভিয়ারটাকে কন্ট্রোল করতে পারলাম, বাট তার সাইকোলজিক্যাল ভিউটাকে আমি কন্ট্রোল করবো কি করে? সেটা তো কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসের মাধ্যমে পসিবল নয়। এবার এখানে অনেকেই বলছে যে ব্রেন, এখানে যেহেতু ব্রেনের উপর ওয়ার্ক করছে তাই এটাও এফেক্টিভ, বাট এটা 100% এফেক্টিভ প্রুভ হয়নি। বাই দ্য ওয়ে, এখানে পয়েন্টটা হচ্ছে একজন ব্যক্তিকে কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসের মধ্যে আনলেই তার যে সেক্সুয়াল ডিজায়ার পুরোপুরি তখনই চলে যাবে তা নয়, তাকে একটা কমপ্লিট থেরাপির মধ্যে রাখতে হবে। এবং একজন ব্যক্তি, এখানে অনেকের পজিটিভ এবং নেগেটিভে কথা বলছে, অনেকে বলছে যে একজন ব্যক্তি যখন একবার রেপ করেছে সে হতেই পারে তার আর ডিজায়ার সেই রকম ভাবে থাকবে না, তার জীবনটাকে এভাবে কেড়ে নেওয়াটা উচিত না, হ্যাঁ দেন এইরকম টাইপের খবর। তো দেখো, আমার এখানে মনে হয় যে একটা ব্যক্তি যে রেপ করেছে তার জীবন থাকাটাই উচিত নয়, যেকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট বলে থাকি, কারণ এত জঘন্য একটা পাপ কাজ তারা করে। এবারে কেমিক্যাল ক্যাস্ট্রেশনের মধ্যে আরেকটা হয় ফিজিক্যাল ক্যাস্ট্রেশন। সো ফিজিক্যাল ক্যাস্ট্রেশন মানে যৌনাঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়া। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ফিজিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসটাকেও প্রমোশন দেওয়া হয়। এবার এখানে পাকিস্তানে কি করা হয়েছে, পাকিস্তানে কেমিক্যাল ক্যাস্ট্রেশন প্রসেসকে এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। হোপফুলি ব্যাপারটা বুঝতে পারলে। এবং এখানে দেখো পয়েন্টটা হচ্ছে গিয়ে এখানে মোটরওয়ের যে কেসটা খুব ভালোভাবে হয়তো তোমরা জানো, সেই মোটরওয়ের যে কেসটা, গ্যাং রেপ কেসের যে কেসটা, সেই কেসটাকে নিয়ে আমরা যদি দেখি, সো তার উপর ভিত্তি করে এই রিপোর্টটা আমরা পাচ্ছি। এবং এখানে অনেক অনেক প্যারামিটার আছে, মানে লাইক যে একজন ব্যক্তি শুধুই কি কেমিক্যাল রিয়াকশনের জন্য কাজটা করে ফেলেছে, নাকি তার মেনলি ইন্টেনশনটাই ওটা, সে ওটা করবেই, তার চাহিদা বা তার ডিমান্ড এই অ্যাসপেক্টে থাকুক বা না থাকুক। তো এখানকার এক্সাম্পলটা এখানে এটাই বলার চেষ্টা করা হচ্ছে, ফিজিক্যাল ক্যাস্ট্রেশন দেখো রিভার্সেবল নয়, বাট কেমিক্যাল ক্যাস্ট্রেশন রিভার্সেবল, মানে কাউকে যদি থেরাপি দেওয়া বন্ধ হয়ে যায় সে কিন্তু আবার তার পুরনো জায়গায় ফিরে আসতে পারে। সো এইটা হচ্ছে পয়েন্ট, কি এটা উচিত না অনুচিত সেটা আমরা বিচার করার চেষ্টা করব আগামী কোনো একটি 10:30টার ক্লাসে, লাইভ ক্লাসে। ডেসক্রিপশনে তোমাদের আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা থাকে, সেখানে তোমরা আমাকে গিয়ে ডিরেক্টলি ফলো করতে পারো। সেখানে হিস্ট্রি, ইকোনমিক, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদেরকে সাপোর্ট করছি WBCS 2021 এর প্রিলিমিনকে মাথায় রেখে। ইসরো লঞ্চেস স্যাটেলাইট ফর কমিউনিকেশনস, সো CMS-01 রাইজ অ্যাওয়ার্ড PSLV ফ্রম শ্রীহারিকোটা, তোমরা হোপফুলি জানো। Next, the Farm Act, a step taken by the government towards the doubling farmer income by 2022. Agriculture Minister Narendra Singh Tomar এই point of view থেকে কথা বলেছেন। Farmer producer organization from across the country met agriculture minister and narrated the benefits of the Farm Act. সো তারা কন্টিনিউ বেসিসে এই ফার্ম অ্যাক্টের বেনিফিটস নিয়ে কথা বলার চেষ্টা করছেন, যার ফলস্বরূপ এক্ষেত্রে আমরা এই গ্রোথটা দেখতে পাচ্ছি। নেক্সট, এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এখানে গোয়ার লিবারেশন ডে সেলিব্রেশনে পানাজিকে এখানে কনগ্রাচুলেট করেছেন, গ্রেস করেছেন 19 এবং
20 তারিখে, এবং এটি 60তম গোয়ার লিবারেশন ডে আমরা দেখতে পাচ্ছি, যেটি 19 তারিখে সেলিব্রেট করা হয়েছে। ইউনিয়ন মিনিস্টার হরদীপ সিং পুরী এখানে প্রিসাইজ ওভার দি মাইনরিটি ডে সেলিব্রেশন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি, এবং আমরা যখন ইম্পর্টেন্ট ডেজে দেখি সেখানে দেখতেই পাই মাইনরিটি ডে কবে। আচ্ছা, নেক্সট এখানে কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্ডিয়া, যেটি সেট আপ করা হয়েছে কবে, 1997-এ। সো কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্ডিয়া এরা হচ্ছে গিয়ে পায়োনিয়ার আমরা বলতে পারি, এক্সপেরিমেন্ট অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটিং আপ অর্গানাইজেশন ইন পার্টনারশিপ উইথ দি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এখানে QCI এর দ্বারা যে রিপ্রেজেন্টেশন, 3টে প্রিমিয়ার ইন্ডাস্ট্রি এখানে রয়েছে, যেখানে এই অ্যাসোক্যাম, CII এবং FICCI। তো এত কিছুর দরকার নেই, প্রথমত এখানে দেখো QCI লঞ্চ করেছে রেকগনিশন স্কিম কিসের জন্য, হাইজিন রেটিং অডিট এজেন্সির জন্য। হাইজিন রেটিং অডিট এজেন্সি মানে কোন কোন পার্টিকুলার কোম্পানি হাইজিন ওরিয়েন্টেশনের রিপোর্ট পাবলিশ করবে, তার অডিট এজেন্সি যারা রয়েছে তাদেরকে রেকগনিশন করার জন্য একটা স্কিম এখানে অ্যাপ্রুভ করা হয়েছে। লাইক আমি যে খাবারটা খাচ্ছি সেটার রেটিং ধরো যে এজেন্সি দিচ্ছে সেই হয়তো মিথ্যে মিথ্যে এজেন্সি রিপোর্ট দিচ্ছে, তাহলে সে মিথ্যে যদি দেয় তাহলে আমি খারাপ খাবার খাবো, সেটা তো উচিত নয়। তাই কোয়ালিটি কন্ট্রোল অফ ইন্ডিয়া তারা এই রিপ্রেজেন্টেশনটাকে প্রমোট করেছে। নেক্সট এখানে যদি দেখি, মোর টেকার্স ফর প্রাইভেট হেলথ কেয়ার আন্ডার PMJAY। তো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী এখানে জন আরোগ্য যোজনা, সেটি আয়ুষ্মান ভারত একটি আমরা বলতে পারি কম্পোনেন্ট, এবং এই কম্পোনেন্টে আমরা পপুলারলি কম্পোনেন্টটাকে আমরা জানি, যেটি 2018-তে লঞ্চ করা হয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার দ্বারা, নরেন্দ্র মোদীজির দ্বারা। এবং আয়ুষ্মান ভারত এই স্কিমের হেলথ সেক্টরের আন্ডারে এই সেক্টরটি 5 লাখ কভারেজ দেবে। এবং এই যে স্কিমটা না, এই স্কিমটার মধ্যে এখনো পর্যন্ত আমাদের 130 কোটি জনতা, তার মধ্যে মাত্র আমরা বলতে পারি প্রায় 10 কোটি জনতাকে এখানে আনতে পেরেছি, এবং যার মধ্যে আমার মাত্র 1 পয়েন্ট সামথিং মানে প্রায় 1.5 কোটির কাছাকাছি লোক এর দ্বারা বেনিফিটেড হয়েছে। তাহলে আজকে এত সংখ্যক লোক তারা এর আওতাতেই নেই, তো ম্যাক্সিমাম প্রাইভেট হেলথ কেয়ারকে এর আন্ডারে আনার চেষ্টা করা হবে, যাতে ম্যাক্সিমাম গ্রোথটা আমরা আগামী হেলথ কেয়ার ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখতে পাই। কারণ হচ্ছে গিয়ে এখানে একটাই, যে হেলথ যে সার্ভিসটা আমরা যেটা প্রোভাইড করি ইন্ডিয়ার হয়ে, 1.13% অফ GDP আমরা খরচা করি মাত্র হেলথের জন্য, যার ফলস্বরূপ ম্যাক্সিমাম যে সোসাইটি রয়েছে তারা ভালনারেবল, এই জায়গাটা থেকে ভালনারেবল গ্রুপের আন্ডারে পড়ে তাদের সর্বস্বকে কিন্তু খুইয়ে দেয় এই হেলথকে বেস করে। সো WBCS 2021-কে মাথায় রেখে 70 to 80% আমার টার্গেট তোমাদের হিস্ট্রিতে যাতে তোমরা অ্যাচিভ করতে পারো, যার ফলস্বরূপ তোমাদের সাথে এই ডিফারেন্ট কোর্সেসগুলো লঞ্চ করা হচ্ছে। তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই এখানে পার্টিসিপেট করো। মাইনরিটিজ রাইটস ডে আমাদের 18 তারিখ, বিজয় দিবস আমাদের 16 তারিখ। এখানে লাদাখ, জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ আমরা, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এবং এখানে আমি বলেছিলাম পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, নিচে ঝাড়খণ্ড, পাশে ওয়েস্ট বেঙ্গল। সো একটু ক্রনোলজিগুলো পড়তে থাকো, ম্যাপটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পড়ার জন্য, এবং তোমরা টেস্টে পার্টিসিপেট করতে পারো, যেই জয়েন্ট কুইজের মাধ্যমে তোমরা নিজেদের গ্রোথ আনতে পারো। So according to the report released by the United Nations Development Program, India has dropped 2 spot, আমরা পড়লাম 131 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। 2030 এশিয়ান গেম were awarded to Doha, Qatar, and 2034 ইভেন্ট এখানে রিয়াদ, সৌদি আরবিয়াতে হবে। এখানে রাইভাল নেশনের মধ্যে ডিলটা কমপ্লিট হয়নি। তো এশিয়ান গেম কোথায় হতে চলেছে, 2030-এ এখানে দোহা, কাতার, 34-এ রিয়াদ, সৌদি আরবিয়া। ইউনাইটেড কিংডম প্রাইম মিনিস্টার বরিস জনসন এখানে ইনভাইট করা, ওনাকে যখন আমরা ইনভাইট করেছিলাম জানি আমরা 26শে জানুয়ারি উনি আসতে চলেছেন, এবং এখানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি ইউকে হোস্টেড G7 সামিট 2021-এ ওনাকে আর কি ইনভিটেশন জানানো হয়েছে এখানে বরিস জনসনের দ্বারা। চিফ মিনিস্টার অফ ওড়িশা নবীন পটনায়ক একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিশ্রম পোর্টাল এখানে লঞ্চ করেছেন, যেখানে 22টি অনলাইন সার্ভিস অফ লেবার অ্যান্ড এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের দ্বারা প্রোভাইড করা হবে। নীতি আয়োগ রিলিজ করেছে ভিশন 2035, আমরা আগে পড়েছি পাবলিক হেলথ সার্ভিলেন্স ইন ইন্ডিয়া।
এই পাবলিক হেলথ সার্ভিলেন্সের মাধ্যমে আমাদের হেলথ সিস্টেমকে স্ট্রেন্থেনিং করার জন্য যে কন্টিনিউয়েশনগুলো দরকার সেটা আমরা দেখব। আমরা এখানে এই বছর 26শে জানুয়ারি 2021 আসতে বছর 72তম রিপাবলিক ডে সেলিব্রেট করতে চলেছি। বিজয় দিবস আমরা সেলিব্রেট করে থাকি, এটি আমাদের 49তম বিজয় দিবস 16ই ডিসেম্বর। নরওয়ে এখানে top the index with score এত, followed by Ireland, Switzerland, Hong Kong, Ireland. Niger is the lowest ranked country at 189, placed among low human development category with a score of 0.394. So Norway এখানে টপ করেছে আমরা দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রপোজ করেছে সেট আপ মিউজিয়াম ডেডিকেটেড টু নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায়? কলকাতাতে একটি মিউজিয়াম তৈরি করা হবে 125তম বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনকে মাথায় রেখে, আর মাইনরিটি রাইট ডে সেলিব্রেট করা হয় ডিসেম্বরের 18 তারিখ। সো এভাবেই পড়তে থাকো, মানডে টু ফ্রাইডে 10:30 থেকে তোমাদের সাথে ক্লাসেসগুলো চলছে, এখানে রেগুলারিটি মেনটেন করো। নেক্সট উইক একটু তোমাদের সাথে গ্যাপ থাকবে, এই ক্লাসেসগুলো তোমরা পাবে না, দ্যাটস ওয়াই তোমাদের সাথে কিন্তু আমি এক্সট্রা ক্লাসেস প্রোভাইড করে দিচ্ছি, তাই মিস করো না। আনএকাডেমি প্ল্যাটফর্মে আমাদের প্রিলিমিনারির আগে ইন্ডিয়ান ইকোনমি এই যে সেক্টরটা আমরা দেখতে পাচ্ছি, সেই সেক্টরটাকে মাথায় রেখে এখানে ডিফারেন্ট কোর্সেসকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সেই কোর্সেসগুলো তোমাদের বেটার পারফরমেন্সের জন্য অনেকটা জরুরি। তো এক্ষেত্রে তোমরা একদম রাইট অ্যাপ্রোচে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্লাসে সাবস্ক্রিপশনটি করে নিতে পারো অঙ্কিতা লাইভ কোটি দিয়ে। এখানে আর্টিকেল 72 আমরা পড়েছি, পার্ডনিং পাওয়ার অফ দি প্রেসিডেন্ট। আর্টিকেল 143 অ্যাডভাইস ফ্রম সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট, খুব ইম্পর্টেন্ট। 79 কনস্টিটিউশন অফ পার্লামেন্ট। 80 কম্পোজিশন অফ কাউন্সিল অফ স্টেট। 81 কম্পোজিশন অফ দি হাউস অফ দি পিপল। 84 কোয়ালিফিকেশন ফর মেম্বারশিপ অফ পার্লামেন্ট। 85 সেশনস অফ পার্লামেন্ট প্রোরোগেশন অ্যান্ড ডিসলিউশন, অ্যান্ড 88 রাইট অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্ট হাউজেস। সো আমি আজকে একটা নতুন শীট তোমাদের দিচ্ছি। 74 কাউন্সিল অফ মিনিস্টার টু এইড অ্যান্ড অ্যাডভাইস দি প্রেসিডেন্ট। কাউন্সিল অফ মিনিস্টাররা এইড অ্যান্ড অ্যাডভাইস করবে কাকে? প্রেসিডেন্টকে। 76 এতদিন ধরে বলে যাচ্ছিলাম, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। 110 ডেফিনেশন অফ মানি বিল। 112 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ বাজেট। বাজেট তো আমাদের লেখা থাকে না, থাকে 112। 123 পাওয়ার অফ প্রেসিডেন্ট টু প্রমুলগেট দি অর্ডিন্যান্স ডিউরিং দি রিসেস অফ পার্লামেন্ট। অর্ডিন্যান্স জারি করার পাওয়ার। এবং 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবং 155 অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। তোমরা পড়তে থাকবো এভাবেই। 99% কমন দেখতে পাচ্ছ, এটি আমি পিডিএফ এ শেয়ার করি না, যারা লাইভ ক্লাস দেখো তাদের জন্যই এই এক্সট্রা ফিচারগুলো দেওয়া, তাই রেগুলারিটি মেনটেন করো এই এক্সট্রা ডকুমেন্টসগুলো অ্যাক্সেস করার জন্য। বিজয় দিবস কবে সেলিব্রেট করা হয় তাহলে আমরা জানি, ডিসেম্বর 16। আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2020 এখানে কে জিতেছে? সো এখানে ম্যাক্স ভার্স্টাপেন। এবং which of the following has decided to launch international prize in the field of creative economy in the name of বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? জাস্ট 2-3 দিন আগে পড়ালাম তোমাদের, দ্যাট ইজ ইউনেস্কো। ইউনেস্কো ক্রিয়েটিভ ইকোনমির এই ফিল্ডটার জন্য একটা প্রাইজ ফিল্ড আনার চেষ্টা করছেন। কার নামের উপর বেস করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বেস করে। আর লাস্ট, India has decided to collaborate with which nation through the new virtual hub to distribute vaccines? Answer is UK. So আমাদের সাথে ইউকের সম্পর্ক বেশ সুন্দর। এভাবে পড়তে থাকো, এখানে প্রিলিমিনারি মেন সব কিছুকে মাথায় রেখে তোমাদের সাথে কোর্স অলরেডি তৈরি করা রয়েছে। যারা নিজেদের গ্রোথ আনতে চাইছো রেগুলারিটি মেনটেন করে, আমাদের WBCS এর প্রিলিমিনারিকেই যদি ফোকাস করতে হয় তাহলে 3 মাস কিংবা 6 মাসের সাবস্ক্রিপশনটি তোমরা এখানে নিয়ে দেখতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ 6 মাসের সাবস্ক্রিপশন 7695 আর 12 মাসের সাবস্ক্রিপশন 9405 আর সেখানে 24 মাসের সাবস্ক্রিপশন 13680। সো যেটা ঠিক মনে হয় তোমাদের সুটেবিলিটির রেসপেক্টে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিও, এবং তোমাদের আমার পড়ানো ভালো লাগলে আমাকে ডেডিকেট করতে পারো। ভালো লাগে তোমাদের রেসপন্স পেয়ে, মোটিভেশন ভীষণভাবে পাই। এভাবেই আমার পাশে থেকো এবং নিজেরাও সুস্থ থাকো, ভালো থাকো। আনএকাডেমি এবং অঙ্কিতা পোদ্দারের সাথে পড়তে থাকো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। টাটা।